আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী। গত কয়েকদিন ধরে গোটা বিষয়টি একটা নতুন মাত্রা পাচ্ছিল। সেই অভিযোগেই শেষ পর্যন্ত সিপিএম জওয়ানার মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট। মুর্শিদাবাদের এক মহিলা নেত্রীকে সমাজ মাধ্যমে নানা কুরুচিকর বার্তা দেওয়ার অভিযোগ ছিল বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে, যা ভার্চুয়াল যৌন হেনস্থা হিসাবে অভিযোগ এসেছিল সিপিএম এর কাছে। তার ভিত্তিতেই দলীয় স্তরে তদন্ত করে বংশগোপাল চৌধুরীকে বহিষ্কারের পথে হাঁটল সিপিএম। জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে হুগলির ডানকুনিতে সিপিএম রাজ্য সম্মেলনের সময় এই নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল। তারপর 2 মাস যেতে না যেতেই তার সমাজ মাধ্যমে দাবানলের আকার নিয়েছে। আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী। তারপর থেকেই বংশগোপাল চৌধুরীর ঘটনাটি নতুন মাত্রা পাচ্ছিল। রবিবার ছিল বামেদের ব্রিগেড সমাবেশ। তা শেষ হওয়ার পর থেকেই নানাবিধ স্ক্রিনশট, অডিও ক্লিপ সমাজ মাধ্যমে ছড়াতে শুরু করেছে। অভিযোগকারিনী ওই সিপিএম নেত্রী জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর। তিনি বলেন, একটি সংগঠনের বিষয়ে আমাকে তথ্য দেবেন বলে বংশগোপাল চৌধুরী জানিয়েছিলেন। সেই তথ্য না পেয়ে আমি তার কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। পরবর্তীকালে উনি আমাকে ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেছেন। সেখানেই শেষ নয়, মুর্শিদাবাদের ওই মহিলা নেত্রীর আরও অভিযোগ, জেলায় দলের যে মুখপত্র রয়েছে আমি তার সঙ্গে যুক্ত। সাংবাদিকতা বিষয়টি আমার মধ্যে রয়েছে, তাই আমি বংশগোপাল চৌধুরীকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলাম, বলতে চেয়েছিলাম উনি কি করতে পারেন। তারপরই সেখানে তিনি আমাকে মেসেজ পাঠাতে শুরু করেন। অভিযোগকারীর আরও দাবি যে গত বছর নভেম্বর মাসে তিনি জেলা সিপিএমকে অভিযোগ আকারে সমগ্র বিষয়টি জানিয়েছিলেন। দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে বিষয়টি পৌঁছেছিল। তারপর সব খতিয়ে দেখে বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট। সিপিএম এর তরফে বংশগোপাল চৌধুরী বহিষ্কারের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত জানানো হবে বলে জানা গেছে। রাজ্য সিপিএম এর শীর্ষস্থানীয় এক নেতা বলেন, আমরা কোনোদিনই এই ধরনের ঘটনাকে দলের মধ্যে প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না। তিনি আরো বলেন, আমাদের লোকসভা বিধানসভায় আসন থাক বা না থাক, এই ধরনের প্রবণতাকে আমরা প্রশ্রয় দেব না। কিন্তু এরাই পরে তৃণমূল বিজেপির সম্পদ হয়ে উঠবে না তো। বহিষ্কারের সিদ্ধান্ত সিপিএম সূত্রে জানার পর বংশগোপাল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি, তাই তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। দল আজকে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করেছে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো চলছে গত 6 মাস 1 বছর থেকে, এবং এইটা সামনে আনা হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে। পরিকল্পিতভাবে ফেসবুকে আনা হয়েছে। একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে, এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। তার আমি বাধার কারণ ছিলাম। 2, আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, পছন্দ অপছন্দ, এবং যার জন্য কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে। এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে। এটা আমার উপরে একটা শত্রুতা আছে। তারপরে আমি যখন এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, তখনও আমি জানি একটা ছোট অংশ এই যে কয়লা কারবার অমুক ইত্যাদি লেখা হতো, সেটাও খবর পাচার করতো আমার দলের ভেতর থেকে কেউ কেউ করতো। এটা বিরোধীরা করেছে, বিরোধীরা আমার বাড়ির কাছে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবেই। আমিও বলেছি কোনো সময় হয়তো বিরোধীদের, কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে। এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে পরিকল্পিতভাবে 4 থেকে 6 মাস ধরে, এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায়, আমাকে না জানিয়ে চলে যায়। তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো উচিত। আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয়। আমি ছাড়তে চেয়েছিলাম, তখন উনি আমায় লিখেছিলেন যে কি কারণে তুমি এটা জেলা পার্টির গ্রুপে পোস্ট করেছো, কি কারণ এটা। আমি তখন বলি যে আমার ভালো লাগছে না, আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে, জুনিয়রদের। উনি বলেন কথা বলতে হবে তোমার সাথে, ব্যাস। তারপরে আর আমি কিছু জানি না, কেউ আমার সাথে কথাও বলেনি। এবারে যারা ট্র্যাপ করলো, যারা ছড়ালো, এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল, তখন আমি মন্ত্রী ছিলাম, আমার মনে আছে বলে আমি জানি, তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তি। সেই সম্পত্তি এখন আমাকে বলে, যেহেতু আমি মন্ত্রী ছিলাম, আমলা পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে, কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাব? এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গেছিল? এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। নীতি নৈতিকতা যদি প্রশ্ন থাকে, তাহলে নৈতিকভাবে সব জিনিস আলোচনা করা উচিত।
এটাও তো অনৈতিক। আনন্দবাজার.com-কে খবরটা পাচার করে দেওয়া। মোহাম্মদ সেলিম করেননি। সেলিমদার মতন একজন পোড় খাওয়া এবং অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এটা কখনো করবেন, কিন্তু কেউ তো করেছে দলের ভেতর থেকে। আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেইন কারা করেছে প্রেস জানে না। প্রেসের কাছে কায়দা করে বলানো হতো। আমাকে অনেক প্রেস ফোন করতো, আমি তখন বুঝতে পারতাম। বর্তমানের যে খবর বার করে দিল ফেসবুকে চলাকালীন, তখন তো আমাকে দল বহিষ্কার করেনি। আজকে বর্তমানে সাংবাদিক আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছে, আমি বলেছি আমি প্রেসকে ডেকে একসাথে সবাইকে দেবো। বর্তমান কোথা থেকে খবর পেল? কে দিল বর্তমানকে? বর্তমানের এই খবর পাচার কে করলো? এবং সব থেকে বড় কথা হচ্ছে, প্রেসের তো আমি দোষ দেব না। প্রেস তো খবর চাইবেই। কাল আমি যদি কোনো খবর দিই কাউকে, প্রেস তো নেবেই আমার কাছ থেকে। কিন্তু যারা এটা করে যাচ্ছে এবং যারা গোপনে বিজেপির সঙ্গে আঁতাত রাখে, আমি আবার জোর দিয়ে বলছি, যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে, আমার কাছে নবুদ আছে, প্রমাণ আছে, তাহলে তারা কেন কাঁচের ঘরে মেশে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে? দল আজকে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করেছে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো চলছে গত 6 মাস 1 বছর থেকে, এবং এইটা সামনে আনা হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে। পরিকল্পিতভাবে ফেসবুকে আনা হয়েছে। একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে, এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। তার আমি বাধার কারণ ছিলাম। 2, আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, পছন্দ অপছন্দ, এবং যার জন্য কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে। এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে। এটা আমার উপরে একটা শত্রুতা আছে। তারপরে আমি যখন এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, তখনও আমি জানি একটা ছোট অংশ এই যে কয়লা কারবার অমুক ইত্যাদি লেখা হতো, সেটাও খবর পাচার করতো আমার দলের ভেতর থেকে কেউ কেউ করতো। এটা বিরোধীরা করেছে, বিরোধীরা আমার বাড়ির কাছে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবেই। আমিও বলেছি কোনো সময় হয়তো বিরোধীদের, কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে। এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে পরিকল্পিতভাবে 4 থেকে 6 মাস ধরে, এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায়, আমাকে না জানিয়ে চলে যায়। তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো উচিত। আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয়। আমি ছাড়তে চেয়েছিলাম, তখন উনি আমায় লিখেছিলেন যে কি কারণে তুমি এটা জেলা পার্টির গ্রুপে পোস্ট করেছো, কি কারণ এটা? আমি তখন বলি যে আমার ভালো লাগছে না, আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে, জুনিয়রদের। উনি বলেন কথা বলতে হবে তোমার সাথে, ব্যাস। তারপরে আর আমি কিছু জানি না, কেউ আমার সাথে কথাও বলেনি। এবারে যারা ট্র্যাপ করলো, যারা ছড়ালো, এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল, তখন আমি মন্ত্রী ছিলাম, আমার মনে আছে বলে আমি জানি, তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তি। সেই সম্পত্তি এখন আমাকে বলে, যেহেতু আমি মন্ত্রী ছিলাম, আমলা পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে, কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাব? এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গেছিল? এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। নীতি নৈতিকতা যদি প্রশ্ন থাকে, তাহলে নৈতিকভাবে সব জিনিস আলোচনা করা উচিত। এটাও তো অনৈতিক। আনন্দবাজার.com-কে খবরটা পাচার করে দেওয়া। মোহাম্মদ সেলিম করেননি। সেলিমদার মতন একজন পোড় খাওয়া এবং অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এটা কখনো করবেন, কিন্তু কেউ তো করেছে দলের ভেতর থেকে। আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেইন কারা করেছে প্রেস জানে না। প্রেসের কাছে কায়দা করে বলানো হতো। আমাকে অনেক প্রেস ফোন করতো, আমি তখন বুঝতে পারতাম। বর্তমানের যে খবর বার করে দিল ফেসবুকে চলাকালীন, তখন তো আমাকে দল বহিষ্কার করেনি। আজকে বর্তমানে সাংবাদিক আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছে, আমি বলেছি আমি প্রেসকে ডেকে একসাথে সবাইকে দেবো। বর্তমান কোথা থেকে খবর পেল? কে দিল বর্তমানকে? বর্তমানের এই খবর পাচার কে করলো? এবং সব থেকে বড় কথা হচ্ছে, প্রেসের তো আমি দোষ দেব না। প্রেস তো খবর চাইবেই। কাল আমি যদি কোনো খবর দিই কাউকে, প্রেস তো নেবেই আমার কাছ থেকে। কিন্তু যারা এটা করে যাচ্ছে এবং যারা গোপনে বিজেপির সঙ্গে আঁতাত রাখে, আমি আবার জোর দিয়ে বলছি, যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে,
আমার কাছে নবুদ আছে, প্রমাণ আছে, তাহলে তারা কেন কাঁচের ঘরে মেশে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে? সিপিএমের এক নেত্রী অভিযোগ করছে যে বংশগোপাল চৌধুরী তাকে ভার্চুয়ালি যৌন হেনস্থা করেছে এবং সে কারণে পার্টি বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করছে। কি বলবেন? এটা অনেক আগে করা উচিত ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই চ্যাট আমাদেরও চোখে পড়েছে। এর থেকে সিপিএমের অ্যাকচুয়াল চরিত্রটা সামনে আসে। বিভিন্ন জায়গায় তাত্ত্বিক কথাবার্তা, আর শুধু একটা বংশগোপাল কেন, সিপিএম যদি নিজের আয়নাতে মুখ দেখে এমন অনেক চরিত্র পাওয়া যাবে। অপরদিকে বিজেপি একটা অভিযোগ করছে যে শুধু সিপিএম না, শাসক দলেরও বহু নেতা রয়েছে, শিল্পাঞ্চলেও অনেকে রয়েছে, কে কার ফ্ল্যাটে কখন যায়, কার কী চরিত্র আস্তে আস্তে সবই প্রকাশ পাবে। না, সেই একইভাবে বিজেপি সেই নামগুলো বলুক, এমনি বিজেপিরও অনেকের আছে। বিশেষ করে যার কথা আপনি ইন্ডিকেশন বলছেন, যিনি এই ধরনের কথাবার্তা বলছেন, তাদের প্রত্যেকেরই বায়োডাটা আমাদের কাছে আছে। অতএব বিজেপিরও উচিত কাঁচের ঘরে থেকে অন্যের দিকে ঢিল না মারা, ঢিল না ছোড়া। বিজেপির যা আমরা দেখতে পাই, দেশ জুড়ে যা নেতাদের সার্টিফিকেট বেরোয়, বিজেপির আর কথা বলবেন না। কি মনে হয় শিল্পাঞ্চলে এরকম আরও ঘটনা ঘটছে বা ঘটতে পারে? না, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দেখুন, এটা যে কোনো বয়সেই একজন এই ধরনের হওয়া উচিত নয়। তাহলে একজন নেতার প্রতি, সে যে দলেরই হোক, তার দলের অনুগামী বা সেই দলের সমর্থকদের তো আর আস্থা থাকবে না, বিশেষ করে মহিলাদের। এটা সম্মান নিয়ে টানাটানি এই ধরনের ঘটনা। অতএব কোথাও একটা, আমার ব্যক্তিগত মত মনে হয়, রাজনীতির একটা আমাদের মূল্যবোধের একটা অবক্ষয় হচ্ছে। এই জায়গাটা সবচেয়ে আগে জরুরি। এটা আমরা যারা রাজনীতির বিভিন্ন স্তরে আছি, আমাদেরকেই এটা কিন্তু সংশোধন করতে হবে। একটা শেষ প্রশ্ন, শাসক দল হোক, বিরোধী হোক, বিজেপি হোক, যেই হোক, এগুলো তো মানুষ নিজে করে। এখানে তো দলের একটা ভাবমূর্তি নষ্ট হয় যে কোনো দলের ক্ষেত্রেই। স্বাভাবিকভাবে সেটাই তো আমি বললাম, যে এটা দায়িত্ব আমাদেরই নিতে হবে। কারণ এমনিতেই দেখুন, রাজনীতিবিদরা সে যে দলেরই হোক, 10টা কাজ করলে সেগুলো মানুষের চোখে আসে না, কিন্তু একটা ধরুন কোনো কারণে যদি নেগেটিভ কাজ হয়, সেটা নিয়েই চর্চা হয়। তাই সতর্ক হতে হবে আমাদের নিজেদের মধ্যে। যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে, অবশ্যম্ভাবী সেটা আমাদের সংশোধন করতে হবে। বিজেপি বলছে শিল্পাঞ্চলে খুঁজলে এরকম অনেক পাওয়া যাবে, আপনারাও কি তাই বলছেন? আগে বিজেপি নিজেদেরগুলো খুঁজে লিস্টটা বার করুক না, পরে আমরা বলবো। বলছি, সিপিএম এর এক নেত্রী তিনি অভিযোগ করেছেন যে বংশগোপাল চৌধুরী তাকে ভার্চুয়ালি যৌন হেনস্থা করেছে এবং পার্টি বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করেছে। কি বলবেন? দেখুন, এই সিপিএম দল, এরা 34 বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে। আজকে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, এসব বেরিয়ে আসছে। এর আগে এইরকম প্রচুর ঘটনা, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ এইভাবে ফেসবুক করতো না, এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না। অনেক লোক পার পেয়ে গেছে। ওরা বলে না, আমাদের চুরি ধরতে পারছেন, আমাদের দুর্নীতি ধরতে পারছেন। 34 বছরে এই ব্যাপারগুলো ছিল না, এখন হয়েছে, বেরিয়ে আসছে একের পর এক। এরা এইরকমই, এদের 34 বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে। ভালো করে যদি বের করা হয়, এরকম ঝুড়ি ঝুড়ি বেরোবে। আর তাদের 34 বছরের বামফ্রন্টের রাজত্বের পরে এই তো এই চোর এই শুরু হয়েছে, এই আমাদের 14 বছর যে আমরা ভোগ করছি। এইসব এদেরকে বহিষ্কার করেছে। দেখবেন আগামী দিন এইসব মাল গিয়ে ওই 14 তলার ওখানে হাজির হচ্ছে। আগামী দিন দেখবেন এরা কোথায় যাচ্ছে। যত চোর জোচ্চোর চরিত্রহীন লম্পট লোকের ভিড় এক জায়গায়, এবং সময় প্রমাণ দেবে যে আমি কথাটা ঠিক বলছি। শুধু তাই না, শাসক দলেরও বিগত দিনে দেখা গেছে যে বড় বড় নেতা তাদের মধ্যে এরকম একটা ব্যাপার রয়েছে এবং সেটাও বিভিন্ন জায়গায় খবরে ছড়িয়ে পড়েছিল। পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনেকেই। আবার আমি বলছি, 34 বছর বামফ্রন্ট যেটা চালিয়ে এসছে, যে সংস্কৃতিটা চালিয়েছে, 14 বছরে এরা সেটাকে সুন্দরভাবে নিয়ে চালাচ্ছে। দেখছেন না, রিগিং যেখানে হয়, এরা আরো অত্যাধুনিক রিগিং করছে। ভোটের যে কারচুপি সিপিএম করতো, এখন আরো ওটাকে আরো মডিফাই করে ফেলেছে। সেই রকম এদের প্রত্যেকটা, এরা তো কিছু বলার নেই। চাকরি চুরি থেকে শুরু করে চাল চুরি বা বাথরুম পায়খানা চুরি, কিছু বাকি নেই। এদেরও প্রত্যেকের চরিত্র ডহ একদম ভালো করে স্কুটনি করলেই বেরোবে। প্রত্যেকের যেমন বেরোচ্ছে, এখনই বললেন পার্থ চ্যাটার্জি, আপনার ওই বালুবাবু, তারপর শুরু করে সমস্ত যারা যারা আছে, কারণ মানে মদন মিত্র একজন আছে, ওদের জলে ভেসে ভেসে ঘুরে বেড়ায়, বিরাট সুইমিং পুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে লাজ লজ্জা নেই, বুড়ো হয়ে গেছে, আত বুড়ো লোক, বাচ্চা মেয়েদের সঙ্গে। আর আমার আর বেশি বলবার কিছু নেই। সারা মানুষ পশ্চিমবঙ্গের দেখছে কি হচ্ছে। বর্তমান বামফ্রন্ট যা চালিয়ে এসছে, এখন সেটাই একটু এক্সটেনশনে, ওই জিনিসটাই আরো মডিফাই হয়ে হচ্ছে।
শিল্পাঞ্চলে কি আরো এরকম মানে সম্ভাবনা থাকতে পারে বা শিল্পাঞ্চলে যে সম্ভাবনার কথা বলছে, এটা আর আমি শিল্পাঞ্চলে আর মুখ খুলে আর বলতে চাইছি না। একটু কান পাতলেই জানা যাবে কে রাতের বেলা কে কার ফ্ল্যাটে যাচ্ছে, কে কার ঘরে যাচ্ছে। এটা আর আমার মুখ দিয়ে নাই বলালেন।